This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় কোনোভাবে সঞ্জয় রায় একা হতে পারে না। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা এমনই একটা রাজ্যে বাস করি যেখানে শিক্ষক তার পেন ছেড়ে রাস্তায় নামে, যেখানে যেখানে ডাক্তার তার স্টেথোস্কোপ নামিয়ে রাস্তায় নামছে এক ধর্ষিতার বিচারে। তুমি প্রতিবাদ করতে গেছো তো মরেছো, তুমি প্রতিবাদ করতে গেছো তো মরেছো। তো এই রাজ্যে বিচার পাওয়াটা যে মানে প্রচণ্ড টাফ, এটা ভাবতে আর কোনো মানে আমার ভেতরে আর কোনো দ্বিধাবোধ কাজ এখন আর করে না। আমি বিশ্বাস করি দিনবদল হবেই, আমি বিশ্বাস করি মনোজিৎ শাস্তি পাবেই। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল জার্নালস আর আমি আপনাদের সঙ্গে উজ্জয়ন। এই মুহূর্তে আমার পাশে যে ব্যক্তি বসে রয়েছেন তাকে আমার বেঙ্গল জার্নাল চ্যানেলসের অনেক দর্শকই চেনেন। তিনি বিখ্যাত কণ্ঠশিল্পী এবং বেশ সমাজসেবী বলেও অনেকে চেনেন তাকে। আমরা তার সঙ্গে একটু কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন রুদ্রপক্ষ, অনেকেই চেনেন রুদ্রপক্ষকে। কেমন আছো সবার আগে সেটা? আছি মোটামুটি খুবই ভালো। আর সকলকে নমস্কার। এমন একটা সময় দিয়ে আমরা এখন যাচ্ছি, যেই ওয়েভ দিয়ে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি, সেই ওয়েভটা যদি ধরে কথা বলি তাহলে একদমই ভালো নেই। কারণ মানে দৈনন্দিন জীবন এইভাবে চলতে পারে না, কোনোভাবেই চলতে পারে না। আমরা কিন্তু তোমাকে দেখেছি একদম আরজিকর যখন হয়েছিল, আরজিকরের প্রোটেস্ট করেছিল এবং তোমাকে একদম গ্রাস রুট থেকে আমরা দেখেছিলাম যে প্রতিবাদের প্রথম দিন থেকে ইভেন এখনও অবধি তুমি আছো। এবং তারপরে এখনও 10 মাস তারপরে আবার কসবার ঘটনা, কি বলবে? ব্যাপারটা পুরোটাই যদি এটা 10 মাস আগে কেউ বলতো যে এই ঘটনাটা আবার কেন হচ্ছে, তখন ব্যাপারটা আনএক্সপেক্টেড ছিল। কিন্তু এখন যেহেতু আরজি করের মতো একটা কেস যখন তার কোনো বিচার হলো না, তো তারপরে গিয়ে একটা কসবার কেসটা যে হয়েছে, এখানে আমি সব রকম আশা ছেড়েই দিয়েছি এক কথায়। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা এমনই একটা রাজ্যে বাস করি যেখানে শিক্ষক তার পেন ছেড়ে রাস্তায় নামে, যেখানে যেখানে ডাক্তার তার স্টেথোস্কোপ নামিয়ে রাস্তায় নামছে এক ধর্ষিতার বিচারে। তো এই রাজ্যে বিচার পাওয়াটা যে মানে প্রচণ্ড টাফ, এটা ভাবতে আর কোনো মানে আমার ভেতরে আর কোনো দ্বিধাবোধ কাজ এখন আর করে না। আচ্ছা, বলছি এই যে আরজিকর হয়েছে, আমরা দেখছি আরজিকরে প্রচুর লোক রাস্তায় নেমেছিল, প্রচুর প্রতিবাদ হয়েছে, রাত দখল হয়েছে। তারপরে আমরা দেখেছি যে সঞ্জয় রায়ের কিন্তু সাজা হয়েছে। শুধু সঞ্জয় রায় ছিল কি, বা সঞ্জয় রায় ছাড়াও আর কেউ ছিল কিনা সেটা আমিও জানি না, আপনিও জানেন না, বা বাদবাকি যারা জনগণ আছে, সাধারণ জনগণ, তারাও জানে না। কারণটা হচ্ছে, সত্যি কথা বলতে, একটা বস্তার মধ্যে যদি একটা পচা আলু থাকে তাহলে তো বাদবাকি আলুগুলোর পচন ধরবে, এটা সবাই জানে আশা করি। তো আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় কোনোভাবে সঞ্জয় রায় একা হতে পারে না। তার মাথায় হাত ছিল, তার মাথায় আগের থেকেই হাত ছিল, নাহলে সে কাজটা একা কোনোভাবেই করা সম্ভব নয়। এটা আমার মানে ব্যক্তিগত ওপিনিয়ন একটা। একদম। সেক্ষেত্রে আমি বলি যে আরজিকরের পরে আবার আরেকটা প্রতিবাদ, আরেকটা ধর্ষণ আমরা দেখছি যে কসবা ল কলেজে। এবং সবথেকে বড় কথা, এই ক্ষেত্রে কিন্তু যার সঙ্গে এরকম নারকীয় অত্যাচার হয়েছে সে অভিযোগ দায়ের করেছে এবং বেশ কয়েকটা দিন হয়ে গেছে। তারপরেও কেন এত দেরি হচ্ছে তাকে শাস্তি দিতে? যে মেন অভিযুক্ত, যে মূল অভিযুক্ত, তাকে যে 3 জনকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, আসলে ব্যাপারটা হচ্ছে সমাজে কিছু কিছু জিনিসের না দাপট থাকে এক একটা সময়। আর যে দাপটটা মানে এখন বলবো না, চিরাচরিত কাল ধরে চলে আসছে, বহু যুগ ধরে এই দাপট আছে। তো আসলে মানুষ প্রচণ্ড ভীতু, মানুষ কথা বলতে পারে না। মানুষ কোনো একটা উচিত কথা বলতে গেলে সে ফাম্বেল করে, সে ভাবে যে আমি কথাটা বলবো কি বলবো না। কিন্তু মানুষ এটা ভাবে না যে আমার ঘরেও কন্যা সন্তান আছে, আমার ঘরেও কন্যা সন্তান আছে। আমি যদি আজকে মুখ না খুলি, এই যে ধর্ষণ, রেপ বা মলেস্টেশন বা অ্যাবিউসমেন্ট মেয়েদের ক্ষেত্রে
ওয়াই দ্য মানে সবসময় মেয়েরা কেন সাফার করবে আমাদের সমাজে? আমরা কেন এমন একটা সমাজে থাকবো যেখানে সবসময় মেয়েদেরকেই সাফার করতে হবে? একটা মেয়ে রাস্তায় যখন বেরোবে তার শাড়ির আঁচলটা তাকে কতটা ঠিক তুলে রাখতে হবে, কত ইঞ্চি ওপরে আছে এটা তাকে বলতে, মানে এটা দিয়ে তাকে মেজারমেন্ট করা হবে। একটা মেয়ের বডি স্ট্রাকচার দিয়ে তাকে মেজারমেন্ট করা হবে। একটা মেয়ে মদ খেলে বা সিগারেট খেলে মেয়েটাকে একদম একটা নোংরা তালিকার লিস্টে ফেলে দেওয়া হয়। এগুলো আমার মনে হয় না কোনো মেয়ে যদি সিগারেট খায়, মদ খায় বা ক্লাব করে বা পার্টিতে যায়, তাকে সমাজের একটা নোংরা চিন্তাধারার মধ্যে অন্তর্ভুক্ত করাটা উচিত। আমার পক্ষে মনে হয় না। তো এইবার আসে মূল ঘটনায়। কসবার ঘটনা, আরজি করে 10 মাস ধরে কোনো বিচার নেই এখনও অবধি। মানে মানতে প্রচণ্ড, আমি কেন গোটা জনগণ নারাজ যে সঞ্জয় রায় একা খুনি, একাই দোষী। তো আমি বলবো সঞ্জয় রায়ের পক্ষে করাটা এটা কোনোভাবে একা সম্ভব নয়। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটাই যে একটা ল কলেজের ভেতরে কী করে এই ধরনের ধর্ষণের মতো একটা জঘন্য একটা কাণ্ড হতে পারে? এটা দেখো, এরকম প্রশ্ন তো আমাদের সবার মনেই ঘোরাফেরা করছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা দেখেছিলাম এর আগে যে একজন চাকরির জায়গায় যেখানে তার দ্বিতীয় ঘর, সেই চাকরির জায়গায় তাকে একজন মেয়েকে ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ করতে হলো। এবং আবার দেখলাম আমরা কসবার ল কলেজে, সেই ক্ষেত্রে যে 3 জন মেইন অভিযুক্ত, তার মধ্যে প্রধান যে মাথা মনোজিৎ মিশ্র অথবা ম্যাঙ্গো, সে আমরা দেখেছি যে পুলিশকে জেরা ডেসপারেটলি বলছে কি হ্যাঁ আমি এর আগেও বহু ছাত্রীর সঙ্গে এরকম শ্লীলতাহানি বা ধর্ষণ করেছি। কি বলবে এক্ষেত্রে? মনোজিৎ মিশ্রকে তো নামটা নিতে আমার ঘেন্না করছে। মনোজিৎ মিশ্রকে তো আমি পার্সোনালি চিনি না, বা ও আমার বাড়ির সামনাসামনিও থাকে না, বা আমি ওকে কোনোদিনও ছোটোর থেকে দেখে বড়ও হয়নি। তো ফার্স্ট একটা পয়েন্ট বলবো, কলেজে কেন তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন দরকার? ইউনিয়ন রুমটা কিসের জন্য দরকার? ছাত্রদের কোনো সমস্যা হবে, ছাত্রীদের কোনো সমস্যা হবে, তারা ডিরেক্ট গিয়ে যেখানে প্রিন্সিপাল আছে, কলেজ কর্তৃপক্ষ আছে, সেখানে জানাক। ইউনিয়ন রুমটা কিসের জন্য আমি জানি না এখনও অবধি, কারণ আমিও তো ইউনিভার্সিটিতে পড়েছি, সেখানেও দাপট ছিল যেরকম এখন আছে গেল। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এটাই, আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই বলতে একটু আমরা অতীতের দিকে যাই। অতীত থেকে এখনও অবধি যতগুলো ধর্ষণের ঘটনা হয়ে এসছে, বা যতগুলো মলেস্টেশনের ঘটনা হয়ে এসছে, বা যতগুলো হিউম্যান অ্যাবিউসমেন্টের ঘটনা হয়ে এসছে, মলেস্টেশন, রেপ বা বাদবাকি তো আরও অনেক কিছু লেগেই আছে। প্রত্যেক দিন রেপ হচ্ছে আমাদের রাজ্যে। মেন ব্যাপারটা হচ্ছে চাপা পড়ে যায়। তো আমরা যদি একদম প্রথম সারি থেকে এখন অবধি আজকের দিনে দাঁড়িয়ে পুরো ঘটনাটাকে সাজাই, তাহলে আমরা দেখতে পাবো সব কটা ঘটনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তৃণমূল। নয় তৃণমূল ছাত্র পরিষদ, না হয় তৃণমূলের কোনো নেতা ধর্ষণ করেছে, না হয় তৃণমূল ছাত্র পরিষদের কোনো নেতা ধর্ষণ করেছে, নয়তো এমন একটা কোনো ঘটনা ঘটেছে যেটার সঙ্গে তৃণমূল সরাসরি জড়িয়ে, কিন্তু তৃণমূলের কিছু মানে অদ্ভুত নেতা, অদ্ভুত নেত্রীরা ওরা বলছে না, রীতিমতো দাবি করছে ওরা যে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগসূত্র নেই। তো এত ধামাচাপা দেওয়া কিসের আমি জানি না সত্যি কথা বলতে। তাহলে এই যে মনোজিৎ মিশ্র যে ম্যাঙ্গো, এর মাথার উপরেও কি বড় নেতার হাত ছিল? হ্যাঁ, কারণ আমাদের বাড়িতে তো আমরা যারা সদস্যরা থাকি, ওরাই তো বাড়ির হেড নই, বা ওরাই তো বাড়ির মেন নই, প্রধান নই। তো আমাদেরকে আমার বাবা কাকা জ্যাঠারা চালায়। তো সেরকমই আমিও মনে করি মনোজিৎ মিশ্রর মাথাতেও কোনো বাবা জ্যাঠা তার থেকেও বড় কারোর হাত আছে। নাহলে মনোজিৎ মিশ্রর পক্ষে এইরকম একটা জঘন্য, হ্যাঁ কাজটা হয়তো মনোজিৎ মিশ্র করেছে, কিন্তু তাকে প্রশ্রয় দেওয়ার কাজটা তার বাবা কাকা জ্যাঠারা করছে, এটুকু বলতে পারি। খুব ইজিলি বলতে পারি এই কথাটা। একদম। আমরা দেখেছি আরজিকর, তারপরে জয়নগর, হাঁসখালি, এরকম পরপর আমরা যদি ঘটনাগুলো সাজাতে থাকি,
তাহলে তার একদম আমাদের রিসেন্ট যেটা হলো কসবা, সেই ক্ষেত্রে এই যে নির্যাতিতা যিনি রয়েছেন, তিনি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন এবং তাকে এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া, তাকে যে একটা দীর্ঘ সময়ের জন্য আটকে রেখে এবং রীতিমতো গার্ড রুমে ঢুকে গার্ডকে বের করে দেওয়া, হ্যাঁ, এটা কতটা মানে অধৈর্য হতে পারে বলে তোমার মনে হচ্ছে এক্ষেত্রে? এই ক্ষেত্রে ঔদ্ধত্যর জায়গাটা আমি ঠিক প্রকাশ করতে পারবো না, তবে আমিও তো কলেজে পড়েছি, আমিও একটা ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম, মানে আমি পড়েছি অবভিয়াসলি ক্যালকাটা ইউনিভার্সিটি, কিন্তু আমার চোখে এখনও অবধি যেগুলো ধরা দিয়েছে সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হোক বা বারাসাত ইউনিভার্সিটির আন্ডারে বা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে হোক, সেই কলেজে বা সেই ইউনিভার্সিটিতে কথার কথা একটি ইউনিয়ন রুম আছে। এবার সেটা যদি তৃণমূল ছাত্র পরিষদের আন্ডারে থাকে, সেইখানে দাপটটা ওদের প্রচণ্ড থাকে, ওরা মানে ওদের একটা মোটা টাকা খাওয়ার ব্যাপার থাকে, যেটা আমি নিজে দেখেছি, আমি সেটাই জাস্ট বলছি, ওদের একটা মোটা টাকা খাওয়ার ব্যাপার আছে। তারপর ওদের একটা হয় না, সিনিয়র যারা মানুষজন থাকে, সিনিয়র যারা দাদা দিদিরা যারা অনেক বছর আগে পাস আউট হয়ে গেছে কিন্তু তাও তারা নিয়মিত কলেজে আসে, এসে ছোটোখাটো বাচ্চাদের ধমকায়, মানে যারা সবাইকে ফার্স্ট ইয়ারে জয়েন করেছে। তো সেইখানে দাঁড়িয়ে থেকে একটা মানে আমি জানি না মনোজিৎ মিশ্রর অ্যাকচুয়াল পোস্ট কী ছিল, আর জানতেও চাই না, কারণ ওই প্রচণ্ড ইতর প্রজাতির মানুষ একটা, না হলে এমন একটা ঘৃণ্য কাজ করতে পারে না। আরজি করের কেস হওয়ার পর থেকে সবাই যখন দেখছে যে আরজি করের মতো ঘটনাতে যখন কোনো বিচার নেই, তখন ধর্ষণটা যেন কলকাতাতে আরও একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। মানে এখন নাওয়াডেজ রেপ মিনস জাস্ট আ ট্রেন্ড অর নাথিং এলস। না, আমরা এর আগে আরজিগড়ের পরেও শুনেছি অনেক ক্ষেত্রে, অনেক বাড়ির মেয়ে বোনদেরকে আমরা শুনেছি, অনেকেই বলেছে কি বেশি বাড়াবাড়ি করো না, আরজিগড় করে দেবো, বা বেশি বাড়াবাড়ি করো না, আরজিগড়ের মতো হয়ে যাবে তোমার পরিস্থিতি। তো এরকম আমরা দেখেছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে আমার বাড়ির মা বোন, তোমার বাড়ির মা বোন, তারা কতটা নিরাপদ? আমার তো মনে হয় একদমই নিরাপদ না, কারণ যেই মা বা বোনকে বাড়ির বাইরের থেকে বেরোনোর সময় ভাবতে পারে যে আমি নাইটি পরে বেরোবো না শাড়ি পরে বেরোবো, নাকি আমার শাড়ির আঁচলটা আমার শাড়ির নিচের দিকে যে পেটটুকু দেখা যায় সেটাও আমার আঁচল দিয়ে ঢেকে বেরোতে হবে, জাস্ট বিকজ অফ সাম তৃণমূলের চামচা অর জাস্ট বিকজ অফ সাম মলেস্টার্স। তো সেখানে দাঁড়িয়ে থেকে এই রাজ্যে মহিলাদের সেফ থাকার বা নিরাপদ থাকার বা তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমার কিছু বলারই নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, তো তুমি আমায় এক্ষুনি বললে বা তুমি আমাকে 2-3 দিন আগেই জানিয়েছিলে ব্যাপারটা যে মানুষ কেন মিছিল করছে। মানুষ মিছিল করবে না তো কি করবে? একটা মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন আর মানুষের অপশানটা তারপরে কী থাকে দাঁড়িয়ে? কারণ সে তো বিচার পাচ্ছে না, আর তার হায়ার মানে তার তো উচ্চ জায়গাতে গিয়েও সে যে কোনো কিছু বলবে, মানে মেন মাথার সামনে গিয়ে সে দাঁড়িয়ে যে একটা বিচারের কথা বলবে যে আমার ঘরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে, আমার এর বিরুদ্ধে বিচার চাই, সে তো বিচার পাবে না, কারণ এই রাজ্য তো বোবা, এই রাজ্যের চোখে তো পট্টি বাঁধা। দ্যাট ইজ ইট। এবার আসি আরেকটা প্রসঙ্গ। এই প্রসঙ্গ নিয়ে, এই ধর্ষণ, এই রেপ, এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে গেলে আরেকজনের নাম আমাদের খুব মনে পড়ে, সে হচ্ছে বরুণ বিশ্বাস। 2012 সালে তার হত্যা করা হয়। বরুণ বিশ্বাস গোবরডাঙ্গা স্টেশনে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং তার কাজ ছিল বরুণ বিশ্বাসের, কিন্তু সে যত ধর্ষিতা নারী ছিল তাদেরকে নিয়ে একটি প্রতিবাদ মঞ্চ তৈরি করেছিল এবং তাদেরকে নিয়ে সমাজে কীভাবে এগোনো যায় সেই বিষয় নিয়ে কিন্তু তিনি কাজ করতেন। তারপরেও তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল এবং আজ অবধি কিন্তু বরুণ বিশ্বাসের বিচার হয়নি। তো কোথাও গিয়ে এই যে মানুষ এত প্রতিবাদ করছে, মানুষ এত গর্জে উঠছে, এটা কোথাও কি গিয়ে তাদের মনে কোথাও একটা ভয় থেকে যাচ্ছে? তুমি আমাকে প্রথম থেকে একেবারে শেষ অবধি যতটুকু বললে, এই সবটুকু ব্যাপারকে আমি এক মুঠোয় গ্যাদার করে একটা কথাই বলতে পারি, তুমি প্রতিবাদ করতে গেছো তো মরেছো, তোমার গলা থেকে আওয়াজ
তোমার গলা থেকে উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর এসসিএলসি বা জাস্টিস ফর যাত্রাগাছি, তুমি যাই বলো না, মানে এক কথায় তোমার মুখে জাস্টিস শব্দটা মানায় না। মানে এই রাজ্যের যেই তরঙ্গ মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে তুমি সব কিছু করতে পারো, তুমি খাওয়া দাওয়া করো, তুমি ঘোরো, তুমি পার্টি অফিসের সামনের চায়ের দোকানে চায়ের থেকে বসে তুমি আড্ডা বসাও, কিন্তু তুমি অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না। তোমার ঘরের মেয়ে রেপ হচ্ছে হোক না, তোমার বাড়ির বউকে ধর্ষণ করা হচ্ছে হোক না, কিন্তু তুমি রাস্তায় নেমে তার প্রতিবাদ করতে পারবে না। তুমি প্রতিবাদ করতে গেলেই তোমার কাছে ঠিক একটা হুমকি চলে আসবে, তোমাকে টার্গেট করে ফেরা হবে, হয়তো তোমাকে কোনো না কোনো একদিন কোনো জঙ্গল থেকে মৃত অবস্থায় পাওয়া যাবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। সেক্ষেত্রে আমরা বলি যে আরজি করের সময় যে রাত দখল হয়েছিল, সেই রাত দখলে তুমিও ছিলে, আমিও ছিলাম। একদম। সেই রাত দখল প্রোগ্রাম শেষ হওয়ার পরে, সেই রাত দখলের কর্মসূচি শেষ হওয়ার পরেও আমি দেখেছি অনেক মহিলা তারা কিন্তু বলেছেন যে একটু আমাকে আগিয়ে দেবেন, কারণ কি আমাকে একা বাড়ি যেতে হবে, আমার ভয় লাগে। মানে তুমি কতটা আমাদের রাজ্যের পরিস্থিতি ভাবো যে সে রাত দখল করলো, সে একজন ধর্ষিতার জন্য বিচার চাইতে আসলো, পরবর্তী ক্ষেত্রে সে ভয় পাচ্ছে সে ধর্ষিতা না হয়ে যায়, সেই ক্ষেত্রে কী বলবো? স্বাভাবিক একটা তো ভয় থাকবে, কারণ ন্যাড়া তো বেলতলা একবারই যায়, আমরা সবাই জানি। তো এখানেও ব্যাপারটা সেরকমই, কারণ আরজি করের যে ধর্ষণ করা হয়েছে ডাক্তারকে, আমাদের যে তিলোত্তমা আছে, তিলোত্তমাকে ধর্ষণ করা হয়েছে। তো তিলোত্তমা ধর্ষণের পর থেকে রাজ্যের নারীরা অটোমেটিক্যালি নিজেকে অনেকটা সাবধান করেও নিয়েছে, আর তার থেকেও বড় কথা তাদের ভেতরের যে আগুন তারা সেটা নিজেরা জ্বালিয়েও ফেলেছে অলরেডি। তো আমি আই অ্যাম ভেরি মাচ হ্যাপি অ্যাবাউট দ্যাট, যে এই আরজি করের ঘটনার পর থেকে অনেক নারী, অনেক ঘরের মা বোনেরা বা অনেক মহিলারা নিজেদের নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে নিজেরাই ভাবতে শুরু করেছে অলরেডি, আর খুব জোর কদমে সেই ব্যাপারটাকে নিয়ে চলছেও এখনও অবধি। কিন্তু তার মধ্যে থেকেও গিয়ে অনেক রকম নোংরা এইসব, মানে আমার মানে বলার কোনো ভাষা নেই এক কথায়। সে তো সৌরভ গাঙ্গুলিও বলেছিল রেপটেপ সামথিং এরকম, হ্যাঁ রেপটেপ বলে হয়েছে, তো সামান্য একটা ঘটনা। হ্যাঁ, তো আমি ছোটোর থেকে মানুষ হয়েছি, আমার বয়স আমার বেশি না, আমার 22 বছর বয়স, কিন্তু আমি নরকের কীট কাকে বলে জানি না, আমি তারপরে অমানুষ কাকে বলে এক কথায় আমি জানি না। তো আমি এই 22 বছর বয়সে যথেষ্ট অমানুষ দেখে ফেলেছি এখনও অবধি। তো আমি আই হ্যাভ ডান উইথ এভরিথিং। তো এটাই হচ্ছে মেন কথা। এরপরে বললে হয়তো আবার আমার দিকে এবার হাহা হিহি রাড়াডিডি করে এগিয়ে আসবে, সে আমি ম্যানেজ করে নেবো, কারণ আমি ভয় পাই না কাউকে। আমি আগেও ভয় পেতাম না, আর এখনও আমি ভয় পাই না, আমার অসুবিধা নেই কোনো। তৃণমূলের প্রাক্তন নেত্রী, নাম জানা রাজন্যা, রাজন্যারও কিছু বিতর্কিত ছবি এই মনোজিৎদের মতোই কলেজের দাদাদের কাছে ঘুরেছে এবং জুনিয়রদের কাছে তারই বিতর্কিত ওই ছবিগুলো দেখানো হয়েছে, এটা রাজন্যা নিজে বলেছে। কি বলবো? আসলে ব্যাপারটা হচ্ছে ঠিক ছুঁড়ে ছুঁড়ে মাস্তুতো ভাইয়ের মতো, ঠিক আছে? এবার মেন ব্যাপারটা হচ্ছে রাজন্যার যে ছবিটা, রাজন্যা এবার দেখুন ঘটনার ঘটনাস্থলে আপনিও ছিলেন না, আমিও ছিলাম না। ব্যাপারটা সত্যি না মিথ্যে সেটা আমাদের জানার বিন্দুমাত্র ইচ্ছেও নেই। হয়তো ব্যাপারটা সত্যি ঘটেছিল কি না ঘটেনি সেটা আমি জানি না, তবে যদি সত্যি ঘটেও থাকে ব্যাপারটাকে, সেটাকে এআই এর একটা বাহানা দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে, এটাই, আর কিছুই না। আমার সর্বশেষ প্রশ্ন, একদম আরজি কর গেছে 10 মাস পেরিয়েছে, আমরা দেখেছি আরজি করে বিভিন্ন প্রতিবাদ, তারপরে এই একটা রায়, মানে জাস্ট মন ভুলানোর জন্য সঞ্জয় রায় দোষী। সেই ক্ষেত্রে আমি বলি, তোমার অবশেষে কি মনে হয় কসবায় মনোজিৎ ম্যাঙ্গো শাস্তি পাবে? যদি মানুষের শিরদাঁড়াটুকু এখনও অবধি থেকে থাকে, যদি মানুষ এখনও অবধি নিজের ঘরের মা বোন দিদি বা যারা মহিলারা নারীরা আছেন তাদের পক্ষে, তাদের সম্বন্ধে যদি একটুও সিরিয়াস হয়ে থাকেন, আমি বিশ্বাস করি দিনবদল হবেই। আমি বিশ্বাস করি মনোজিৎ শাস্তি পাবেই। সাধারণ জনগণ যদি গর্জে ওঠে, সাধারণ জনগণ যদি আরজি করের বিচার চেয়ে, কসবার বিচার চেয়ে, যাত্রাগাছির বিচার চেয়ে, তারপরে রিসেন্ট জয়নগরে যেটা হলো সেটার বিচার চেয়ে প্রপারলি পথে নামে, পথে পড়ে থাকে বা নানান রকম
মিছিল মার্চ অ্যাটেন্ড করে বা প্রোটেস্ট করার সাধারণ ভয়টুকুকে সাইডে সরিয়ে রেখে প্রপারভাবে সামনের দিকে এগিয়ে যায়, তবে আমি বলবো মনোজিৎ নিশ্চয়ই শাস্তি পাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা এমন একটা সময় থেকে বিলং করছি এখন, যেই সময় দাঁড়িয়ে থেকে আমরা বিচারের কথাটা ভাবলেই না একটা মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে, যে ব্যাপারটা একটা ঠুনকো আর কিছুই না, ব্যাপারটা একটা ঠুনকো জিনিস। বিচার ব্যবস্থা সেটা তা আবার ওয়েস্ট বেঙ্গলে নেভার পসিবল, নেভার এভার পসিবল, ইম্পসিবল একটা ব্যাপার। বিচার ব্যবস্থা এই রাজ্যে নেই, না কোনো দিনও ছিল, না কোনো দিনও আছে, আর না কোনো দিনও আসবে। তো আমি একটাই কথা বলবো, ব্যাপারটা হচ্ছে 10 মাস তো হয়ে গেল, আরজিকরের ঘটনা এখনও অবধি সেই ধামাচাপা দিয়েই রাখা হয়েছে। তো আরজিকরকে মানুষ ভুলে গেছে ঠিকই, কিন্তু যাদের শিরদাঁড়াটুকু আছে, যাদের মনের মধ্যে প্রতিবাদের আগুনটুকু এখনও জ্বলছে, তারা এখনও পথে নামছে। হ্যাঁ, হয়তো মিডিয়া টেলিকাস্ট করছে না তাদের সেই পথে নামাগুলোকে, ইচ্ছা করেই করছে না, যাতে আবার একটা ধোঁয়া ওঠে সোশ্যাল মিডিয়াতে। কারণ অর্ধেক মানুষ তো আবার উৎসবে নাচছিল আগের বছর, কিছু কিছু মানুষের আবার রাস্তায় নামা হয়েছিল বলে অসৎ চলছিল বলে তাদেরকে একটা আখ্যা দেওয়া হয়েছিল, ইভেন তো আমাকেও দেওয়া হয়েছিল। আমাকে নিয়েও অনেক জায়গায় ট্রল করা হয়েছিল, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, আরও নানান যারা আমাদের অভিনেতা অভিনেত্রীরা আছে। আমার টলিউডে কম বেশি যাওয়া আসা আছে, তো সেই সূত্রে আমি তাদের সঙ্গেই নেমেছিলাম। তারাই আমায় রিকোয়েস্ট করেছিল যাওয়ার জন্য, ওদের দিক থেকে আমি নেমেছিলাম প্রায়, আর আমি নিজেও নেমেছিলাম অনেক মিছিলে। তো সেখানে দাঁড়িয়ে থেকে আমাকে অনেক হুমকি দেওয়া হয়েছে, ইভেন তো আমার বাড়িতে এসেও হুমকি দেওয়া হয়েছে। তো আমি পিছিয়ে পড়িনি, কারণ আমি প্রথমেই বললাম অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইন্টারভিউ যে আমার মনে সেই ভয়টুকু নেই, আমি কাউকে ভয় পাই না। আর রাজনীতির পক্ষে আমি কোনো দিনই ছিলাম না, আমি কোনো রাজনৈতিক দলকে আমি সাপোর্ট করি না, না কোনো দিনও করতাম। হ্যাঁ, তবে এই একটা জিনিস, অন্যায় মানে অন্যায়, সেটা যেই রাজনৈতিক দলই করে থাকুক না কেন। আজকে যদি সিপিএম একটা অন্যায় করে, সিপিএমের বিরুদ্ধেও কথা বলতে রাজি আছি আমি। তৃণমূলের কেউ একটা ধর্ষণ করে, তার বিরুদ্ধেও আমি কথা বলবো। বিজেপির কেউ করলেও সেটাও বলবো। বাদ বাকি যারা দল থেকে বিলং করছে, অন্যান্য দল থেকে, সেখান থেকে বললো, সেখান থেকেও আমি তাদের এগেইনস্টেই কথা বলবো আমি। এটাই হচ্ছে আমার বক্তব্য আপাতত। একদম আমরা কথা বলে নিলাম বিখ্যাত কণ্ঠশিল্পী রুদ্রপক্ষের সঙ্গে। আমার, আপনার এবং সবার আমাদের আইনের প্রতি আস্থা আছে, এবং আমরা এখনও মনে করছি এই যারা সমাজের কীট, তাদের অবশ্যই আইনের চোখে তাদের একদিন না একদিন শাস্তি হবে।